স্যার আমাদের ল্যাব ফরমারের ফিড ম্যাটেরিয়ালটা কি হবে? ল্যাব ফরমারের ফিড মেটাল হবে ড্র ফ্রেম 1 থেকে আসা স্লাইভার, অর্থাৎ ব্রেকার ড্রোন স্লাইভার। ওকে স্যার। ব্রেকার ড্রোন স্লাইভার হবে। তো যেটা বলছিলাম, তার মানে ধরা যাক আমরা 24টা বা 28টা হচ্ছে স্লাইভার ফিড দিচ্ছি, তাহলে 24টা বা 28টা ধরে নিলাম 28টা, তাহলে 14টা স্লাইভার একটা ডিফ্লেক্টর প্লেটে একত্রিত হবে, বাকি 14টা স্লাইভার সামনের ডিফ্লেক্টর প্লেটে একত্রিত হবে। এই ডিফ্লেক্টর প্লেটে হচ্ছে তোমার কি বলা যায়, এখানে যেহেতু 14টা স্লাইভার একত্রিত হয়ে যাবে, তো হয়ে যাওয়ার পরে 14টা স্লাইভার একসাথে কিন্তু তারা শীট হয়ে যাবে। এই শীটটাকেই হচ্ছে ড্রাফট দেওয়া হবে। তো 14টা শীটকে কিছুটা ড্রাফট দিয়ে একটা এরকম ল্যাব বের করে দেওয়া হলো, যে হলুদ রঙের একটা শীট দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ল্যাব। তো আর বাকি 14টা স্লাইভার হচ্ছে সামনের ডিফ্লেক্টর প্লেটে একত্রিত হবে। তো এখানেও আরেকটা ড্রাফটিং জোন অবশ্যই থাকবে, এখানেও তাদেরকে কিছুটা ড্রাফট দেওয়া হবে। তাহলে দুইটা ডিফ্লেক্টর প্লেট থেকে কয়টা শীট হবে বলো তো? বুঝো নাই মনে হয়। স্যার দুইটা না স্যার। ডিফ্লেক্টর হ্যাঁ থেকে স্যার দুইটা শীট হয়েছে, পরে একটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুইটা শীট হবে, পরে তারা হচ্ছে একটা হয়ে যাবে, দুইটা থেকে একটা। এখানে হচ্ছে তাদেরকে কিছু ক্যালেন্ডারিং রোলার আছে, তাদের তারপরে ওয়াইন্ডিং করে ফেলা হবে। তো সহজ জিনিসই, না বুঝার জায়গাটা আসলে আমি বুঝতে পারতেছি না। এই যে ওয়েব গুলিকে ড্রাফট করা হবে দুইটা ডিফ্লেক্টর প্লেটে, তারপরে হচ্ছে দুইটা ডিফ্লেক্টর প্লেট থেকে দুইটা শীট হবে, সেই দুইটা শীটকে আবার সুপার ইম্পোজ মানে একটার উপরে আরেকটা, উপরে স্যার পাশে। আসলে স্যার সমস্যাটা হয়েছে কি স্যার, আমরা ফিজিক্যালি স্যার ল্যাব ফরম্যাটটা শেষ করেছিলাম, তো কমবার থেকে মোস্ট প্রবাবলি স্যার আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছিল, তো স্যার ওই পিছনের পড়া আর অনলাইনের পড়া স্যার মিলাতে গিয়ে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, হতে পারে। এটা নিয়ে একটা ভিডিও আছে অবশ্য, তোমরা মনে হয় ল্যাব ফরমারের ভিডিও দেখছিলা, মনে আছে কিনা? ভিডিওটাও তো বেশ ভালো ছিল, ওটা দেখলেও হয়ে যাওয়ার কথা। দাঁড়াও। এই যে এখানে আছে। এই যে এটা একটা ল্যাব ফরম্যাট, এটা হচ্ছে ক্রিল 1 নম্বরে। এখানে হচ্ছে 14টা স্লাইভার, এখানে 14টা স্লাইভার, একসাথে 28টা ড্রোন স্লাইভার ফিট দেওয়া হলো। ফিট দেওয়ার পরে এই যে এটা হচ্ছে একটা ডিফ্লেক্টর প্লেট, আর এটা হচ্ছে একটা ডিফ্লেক্টর প্লেট, দুইটা ডিফ্লেক্টর প্লেট। এটা একটা ডিফ্লেক্টর প্লেট, সামনে একটা ডিফ্লেক্টর প্লেট। এখানে দেখো অনেকগুলা স্লাইভার এসে জমা হচ্ছে, তার মানে 28টা যদি আমি ফিট দেই, তাহলে 14টা স্লাইভার এই পিছনের ডিফ্লেক্টর প্লেটে জমা হবে, আর বাকি 14টা স্লাইভার এই সামনের ডিফ্লেক্টর প্লেটে জমা হবে। তো প্রত্যেকটা ডিফ্লেক্টর প্লেটে একটা ড্রাফটিং জোন থাকে, অ্যারাউন্ড 1.23 থেকে 2 পয়েন্ট সামথিং এত টাইমস ড্রাফট হবে আর কি আমাদের প্রত্যেকটা ডিফ্লেক্টর প্লেটে। তাহলে 14টা স্লাইভার এখানে আসলো, আসার পরে কিছুটা ড্রাফট হলো, ড্রাফট হওয়ার পরে এরকম একটা শীট বের হয়ে যাবে, এই যে সাদা রঙের একটা শীট বের হয়ে গেল, পিছনে ডিফ্লেক্টর প্লেটের কাজ শেষ। এরপরে বাকি 14টা স্লাইভারও তো একই রকম ভাবে সামনের ডিফ্লেক্টর প্লেটে জমা হবে। সেই ডিফ্লেক্টর প্লেটে হচ্ছে আবারও একটা ড্রাফটিং জোনে 14টা স্লাইভার একসাথে হয়ে কিছুটা ড্রাফট হবে। তাহলে দুইটা শীট আমার জমা হলো, দুইটা শীট জমা হলো, একটা শীট হচ্ছে পিছনের ডিফ্লেক্টর প্লেট থেকে আসবে, আর একটা শীট হচ্ছে সামনের ডিফ্লেক্টর প্লেট থেকে আসবে। এই দুইটা মিলে সুপার ইম্পোজ করা হবে একটার উপর আরেকটা, তারপরে ক্যালেন্ডার করে বের করে দেওয়া হবে। যে তার মানে আমরা এই মাথায় যে সাদা রঙের শীট দেখতে পাচ্ছি, এখানে আসলে কয়টা শীট মিলে হয়েছে বলতো? দুইটা শীট। হ্যাঁ, এটা দুইটা শীট মিলে হয়েছে, ব্যাস। এই দুইটা শীট মিলে যখন বের হয়ে আসলো, তখন আমাদের কাজ শেষ। এটা একদম সহজ প্রিন্সিপাল, কোনো ঝামেলা নাই। জি জি স্যার। এরপরে হচ্ছে আমি বেল্ট ওয়াইন্ডিং এর মাধ্যমে এটাকে পেঁচায় ফেললাম। এই তো, এই কথাটাই হচ্ছে আমাদের এখানে একটু গুছায় লেখা আছে আর কি। এই যে তোমরা 3 নাম্বার প্যারা থেকে লিখবা তাহলেই হবে, তাহলে আর একটু ছোট হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই যে the wave former allows always follows a normal draw frame। এটা একটা নরমাল ড্র ফ্রেমের মতোই কাজ করে, কারণ ওই যে স্লাইভারকে একত্রিত করো, ড্রাফট করে ছেড়ে দাও। শুধু নরমাল ড্র ফ্রেম থেকে হচ্ছে আমরা শীটটাকে ওই ট্রাম্পেটের মাঝখান দিয়ে একটা স্লাইভার আকারে বের করে, আর এখানে আমরা কোনো শীটকে স্লাইভার বানাতে যাই না, শীট হিসেবেই রাখি। কেন স্লাইভার বানাতে যাই না, ওটা হচ্ছে কমবারের সম্ভবত 4 নম্বর টপিকে আমরা আলোচনা করেছি।
তারপরে যে 1 নম্বরে ক্রিল বলা হয়েছে, এখানে 12টা কেন বলা হয়েছে যে দুই সাইড থেকে 12টা 12টা 24টা, তোমরা এটা 28টাও দিতে পারো, তোমরা তো জানোই লিমিট 24টা থেকে 28টা হতে পারে। তারপরে হচ্ছে আর কি ড্রাফটিং সিস্টেমের কথা বলা হয়েছে, যে ড্রাফটিং সিস্টেম থাকে, ড্রাফটের মানও বলা হয়েছে 1.3 থেকে 2.5। তারপরে দুইটা ডিফ্লেক্টর প্লেট থাকে কথা বলা হয়েছে, দুইটা ডিফ্লেক্টর প্লেট থেকে দুইটা ওয়েভ এসে সুপার ইম্পোজ হবে, উপরিপাতন একটার উপরে আরেকটা। তারপরে ক্যালেন্ডার রোলার দিয়ে এদেরকে টেনে নিয়ে সুপার ইম্পোজ হয়ে যাওয়া ল্যাবটাকে ওয়াইন্ডিং করে ফেলা হবে, এই তো। হ্যাঁ, এমটি টিউবস আর অটোমেটিক্যালি এক্সচেঞ্জ, আচ্ছা ল্যাব এক্সচেঞ্জিং এটা তোমরা পড়ে ফেলছো ল্যাব ক্লাসে, এটা পারবা, সবই পরিচিত কথা। তারপরে যদি তুমি বাসায় গিয়ে দেখো যে না এটা পরে বুঝতেছি না কোনো একটা লাইন, তাহলে আমাকে বলো। এখন স্যার পরিচিত লাগতেছে স্যার। হ্যাঁ স্যার এখন এখন clear আছে। আচ্ছা, আমার মনে হয় যে ভিডিওটা দেখো নাই তো অনেকদিন, এই জন্য মনে হয় সমস্যা হচ্ছিল। এই ভিডিওটা খুবই হচ্ছে, মনে করো যে আহ, এই যে 2 নম্বর না 4 নম্বর ভিডিওটা দেখাইলাম, এই ভিডিওটা খুবই জরুরি। যে 2 নম্বর ভিডিও বসে বসে 2 নম্বর ভিডিওটা অবশ্যই 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 পুরোটা দেখবা, একদম পুরোটা দেখবা। ওইখানে হচ্ছে কিভাবে কম্বার কাজ করে, কিভাবে ল্যাব ফর্মার কাজ করে, অটোমেশন গুলা কি কি আছে আমাদের এখানে কম্বিং সেকশনে, সবকিছুই একটা ভিডিওতে দেওয়া। ওকে স্যার। জি হ্যাঁ, স্যার। 2 আর নম্বর স্যার ভিডিওটা। টেকনিক্যাল ডাটাটা টেকনিক্যাল ডাটা ক্লাসে কোত্থেকে পড়াইছিলাম? ক্লাসে তো পড়াইছিলাম আমি, কোত্থেকে পড়াইছিলাম আমি তো মনে করতে পারতেছি না। স্যার আমাদের ওই যে পাশে লেখা এই ছিল যে এই যে এই শীট। যে এই যে এই বেটা, ধ্যাৎ, টেকনিক্যাল ডাটা স্যার এই যে স্লাইডে দেওয়া আছে। এই যে স্লাইডে দেওয়া আছে টেকনিক্যাল ডাটা চার্ট অফ এ ল্যাব ফর্মার, এই তো এটাই পড়বা। স্লাইড কই? জি স্লাইডেই আছে, আমি কই স্লাইড কই? স্যার সত্যি স্লাইড পাই নাই। এই যে স্লাইডে আছে টেকনিক্যাল, আমি তো স্লাইডই অন করে রাখছি, এই যে কম্বিং সেকশন টেকনিক্যাল। এখন স্ক্রিনশট নিয়ে নে যদি পরে না পাস। আচ্ছা আচ্ছা স্যার আপনি একটু রাখেন, আমি স্ক্রিনশট নিই। না এটা তো স্লাইডেই আছে, না পাওয়ার কিছু নাই। এখন স্যার স্লাইড কই আছে সেইটা হয়তো নাও জানতে পারছি। জানি জানি জানি। আচ্ছা পরের প্রশ্ন বলো। আর কোনো প্রশ্নই নেই। যাক, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা মোটামুটি পড়ে আসছো। পড়ে আসলে তখন আমি যদি শুনি যে পড়ে আসছে তারপরে প্রশ্ন করে, তাহলে আমার কাছে খুব ভালো লাগে। স্যার আপনার মধ্যে ধরেন দেখি পারেন। আর হচ্ছে এবড়ো খেবড়ো প্রশ্ন শুনলে যে স্যার কম্বিং সিকোয়েন্সটা আবার একটু রিপিট করেন, এগুলো শুনলে খুবই মেজাজ খারাপ লাগে। এর মানে হচ্ছে সে পড়ে আসে না আর কি, মানে হাওয়ার উপর বাড়ি মারতেছে। আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি এখান থেকে আর প্রশ্ন নাই তো। না স্যার এই 4টা ভিডিও থেকে আর মনে হয় প্রশ্ন নাই। মানে আচ্ছা কারোই কোনো প্রশ্ন নেই। ঠিক এগুলো আছে। সহজ ছিল স্যার। হ্যাঁ তাহলে তোমরা কোন সেকশন ছিলে? স্যার আমাদের 5। সেকশন 5। 5। আচ্ছা সেকশন 5 একটা ভিডিও দেওয়া নাই, আমি ছিল এটা নোট ডাউন করে রেখেছি। আরেকটা সেকশন আসছে যারা একটা ভিডিও কম আছে ওদের, তাহলে লেকচার 4। ঠিক আছে, তাহলে লেকচার 5 একটা কাজ করা যেতে পারে। তাহলে এখন আমরা কি করব? একটা কাজ করতে পারি, লেকচার 5 কে আমি ছেড়ে দিব, তোমরা দেখতে থাকো এবং আমাকে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, নাকি অন্য কিছু করা যাবে? দেওয়া যায় স্যার, করা যায়। আমার মনে স্যার হয় দেওয়া যায়, স্যার করা যায়, বা আপনি একটু দেখান। না, আমি আজকে ওই একটা সেকশনে এরকম ভিডিও দেখাচ্ছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি মোটামুটি যেভাবে মানে বলতে চাই বা যা যা বলতে চাই সবকিছু ভিডিওতে সুন্দর বলে দেওয়া আছে। জি স্যার জি স্যার। এর চেয়ে বেশি আর ভিডিও আমি, দিয়ে দিলে হবে। হ্যাঁ এর চেয়ে বেশি আর আসলে আমি বলতে পারবো না। জি স্যার। মানে বলতে পারবো মানে এর চেয়ে বেশি আর আমি খুব বেশি আসলে জানিও না, এটা একটা মুশকিল। তো আমার মনে হয় ভিডিওটা দেখতে থাকো। এই যে 1.25 যে ভিডিও দেখবা তোমাদেরকে বলছিলাম। জি স্যার বলছেন স্যার। হ্যাঁ তাহলে 1.25 দিলেও সুন্দর হচ্ছে, মানে বোঝা যায় এবং সময় সেভ হয় আর কি। তাহলে আমি জি 1.25 স্যার দিয়ে ওভাবেই একটা দেখছি ভিডিও আমরা। ছেড়ে দিই। টেকনিক্যাল ডাটা যে লেকচার 5 থেকে। টেকনিক্যাল ডাটা তো আমরা বুঝবো তাই না, এটা স্কিপ করে দিই। টেকনিক্যাল ডাটা তো না বোঝা আসলে কিছু নাই নাকি? জি স্যার। জি স্যার। জি হ্যাঁ স্যার হ্যাঁ। জি। স্যার একটা কোশ্চেন ছিল একটু। জি বলো। আচ্ছা স্যার, আমাদের রিটার যে কম্বার মেশিন আছে, হ্যাঁ সেখানে জি যে আমাদের স্যার এই যে ফিড লেন্থ বা নয়েল, স্যার এটা যে আলাদা আলাদা মানে ইয়া দিয়ে দিই, এটা কি স্যার মানে এটাকে ফিচার বলতেছে, আলাদা আলাদা ফিচার বলা হয়?
যেমন স্যার ধরুন আমি ফিড লেন্থ দিলাম 5.2, নয়েল 17%, এগুলা কি স্যার আমি যদি চেঞ্জ করে দিই বারবার সেক্ষেত্রে কি আলাদা আলাদা ফিচার্স বলা হবে এগুলাকে? না, এটাকে আমরা বলি প্যারামিটার, ও আচ্ছা, সেটিং একটা প্যারামিটার। মেশিনের ক্ষেত্রে আমরা করতেছি না স্যার, আলাদা জি তো জি, না। তো এটাকে আমরা বলি হচ্ছে সেটিং প্যারামিটার, বা হচ্ছে সংক্ষেপে প্যারামিটার। নয়েল বা হচ্ছে নিপস পার মিনিট কত, এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি বলি হচ্ছে প্যারামিটার। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আমরা তাহলে ক্লাস ধরে আইডিয়া দেওয়া হয়েছে, তো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে, হয় ফরওয়ার্ড ফিট বা ব্যাকওয়ার্ড ফিট। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে এটা সহজ জিনিস, তারপরে যদি কোনো প্রশ্ন। এরপরে টেকনিক্যাল ডাটা নিয়ে আলোচনা ছিল 5 নম্বর ভিডিওতে, তারপরে বোধহয় আমি ম্যাথটা করেছি। জি স্যার। আমার ওই কথা, ম্যাথ করা হয়েছিল। হ্যাঁ ম্যাথ বের আমার করে মনে হয় সমস্যা যে নেই। বুঝবা নাকি, ম্যাথটা নিজেরা জি দেখে স্যার স্যার। নেবে। ম্যাথের সমস্যা নেই স্যার, ম্যাথ স্যার হ্যাঁ ম্যাথের তাহলে সমস্যা নেই। হ্যাঁ ম্যাথেও স্কিপ করে দেই। ম্যাথে ওরে বাবা, সারাতে ক্লাস লাগে কি ম্যাথই করছি নাকি? স্যার ওই ম্যাথটাতে সমস্যা হয়েছিল স্যার, আমরা এফিসিয়েন্সি টেফিসিয়েন্সি কিছু যোগ করি স্যার নাই ওই যে স্যার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ প্রবলেম হ্যাঁ। হয়েছিল এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বার 5 লেকচার দেখার দরকার নাই। নাম্বার 6, ভুলগুলো একটু বলে দেই। আর কি কেউ হচ্ছে লাইনে আছো কি, একটু রেসপন্স করতে পারো? ফ্লেভার বের করে নিয়ে আসা হয়, অর্থাৎ ড্রফ্রেম 2 তেও কিন্তু 6 অথবা 8 ডাবলিং হবে। তো ড্রফ্রেম 2 কে আমরা আরেকটা নাম দিই হচ্ছে ফিনিশার ড্রফ্রেম। আচ্ছা, আমি লাইনেই আছি, ভিডিও অফ থাকলেও সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো। এবং ব্রেকার ড্রফ্রেমের সাথে ফিনিশার ড্রফ্রেমের একটা বড় ধরনের পার্থক্য হচ্ছে ফিনিশার ড্রফ্রেমে অটো লেভেলার থাকে। তো একটার মধ্যে অটো লেভেলের থেকে আরেকটার মধ্যে অটো লেভেলের থাকে না। জি, ফিনিশার ড্রফ্রেমে হচ্ছে অটো লেভেলার থাকবে, অর্থাৎ ড্রফ্রেম 2 তে। ফিনিশার ড্রফ্রেমে যে অটো লেভেলার থাকে, অটো লেভেলারের আসলে নাম থেকে আমি একটু কাজটা আইডিয়া করে নিতে পারি। যেমন অটো লেভেলার, তার মানে সে আসলে স্বয়ংক্রিয়ভাবে লেভেল করে ফেলে। কাকে লেভেল করে? স্লাইভারের মধ্যে যদি থিকনেসের ভ্যারিয়েশন। ফ্লাইভারের ইভেন্টনেস ঠিক করে স্যার। জি হ্যাঁ, সোজা কথা এটাই যে স্লাইভারের ইভেন্টনেস ঠিক করে, বা আমরা এভাবে বলতে পারি যে স্লাইভারের মধ্যে থিকনেসের যদি ভ্যারিয়েশন থাকে, কোথাও থিক কোথাও থিন, এটা নিয়ে হচ্ছে কাজ করে আমার এই অটো লেভেলার। তো এই সমস্ত কিছু কাজ শেষে যখন ফিনিশার ড্রোন স্লাইভার বের হয়, তখন স্লাইভারটাকে আমরা হচ্ছে রোভিং এ কনভার্ট করার জন্য রোভিং ফ্রেমে তাকে আমরা নিয়ে আসি। তো আমরা এখানে ডিসপ্লেতে যে রোভিং ফ্রেমের ছবিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মেশিনের ফ্রন্ট সাইড, তার মানে সামনের দিক। পিছনের দিকে কিন্তু তার ওই যে ড্রোন স্লাইভার যেগুলি ফিনিশার ড্রোন স্লাইভার, সেই ফিনিশার ড্রোন স্লাইভার গুলি পিছনের দিকে। এখানে আমরা রিডারের একটা মডেল দেখতে পাচ্ছি, F36 একটা মডেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেলিভারি প্যাকেজে যে অনেকগুলো রোভিং ববিন সামনের দিকে সাজানো আছে। মেশিন ভেদে এই রোভিং ববিনের সংখ্যা কমন রেঞ্জ যেটা, সেটা হচ্ছে 120। কমন রেঞ্জ একদম কমন 120, অর্থাৎ 120টা রোভিং ববিন হচ্ছে থাকে। তবে হ্যাঁ, এর বাইরেও কিন্তু অনেক রোভিং ফ্রেমের অনেক মডেলগুলিতে, যেমন 120-এর পরিবর্তে 160 হতে পারে, তারপর হচ্ছে 220 হতে পারে। ঠিক আছে, এর চেয়ে বেশিও হতে পারে, তবে 120 আর হচ্ছে রোভিং ফ্রেম অর্থাৎ 120টা রোভিং ববিনের ক্যাপাসিটি ওয়ালা রোভিং ফ্রেম বেশি পাওয়া যায়, 120 ক্যাপাসিটির বেশি পাওয়া যায়। তো এই হলো মোটামুটি প্রাথমিক কথাবার্তা। তো আচ্ছা, তো এখানে দেখানো হয়েছে এই রোভিং ববিনে আসলে আমরা কি ফিড দেই। আমরা হচ্ছে ফিড ম্যাটেরিয়াল হচ্ছে স্লাইভার। কোন স্লাইভার বলো তো? রোভিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল ফিনিশার ড্রোন স্লাইভার। জি ফিনিশার ড্রোন স্লাইভার। জি, ফিনিশার ড্রোন স্লাইভার, এবং ফিনিশার ড্রোন স্লাইভারের ক্যান আকারে আমরা মেশিনের পিছনে ফিড দেই। এবং ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে রোভিং। এই যে এখানে ভদ্রলোকের হাতে তোমার যেই ম্যাটেরিয়ালটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে রোভিং। আর যেই প্যাকেজের চারপাশে প্যাচনে যে সবুজ রঙের একটা প্লাস্টিকের প্যাকেজ দেখা যাচ্ছে, এই প্যাকেজটাকে আমরা বলি হচ্ছে রোভিং ববিন। তার মানে হচ্ছে স্লাইভারের যেই প্যাকেজ, ওটার নাম হচ্ছে স্লাইভারের ক্যান। আর রোভিং এর যেই প্যাকেজ, ওই প্যাকেজটার নাম হচ্ছে রোভিং ববিন। আচ্ছা, এরপরে আমরা আসি যে একটা রোভিং ফ্রেমে আসলে কি কি কাজ হয়। এটা যে একটা রোভিং ফ্রেমে কি কি কাজ হয়। একটা রোভিং ফ্রেমে বেশ কয়েক ধরনেরই কাজ হতে পারে। যেমন সবার প্রথম বলা হয়েছে অ্যাটেনুয়েশন অফ স্লাইভার, অর্থাৎ হচ্ছে স্লাইভারকে অ্যাটেনুয়েট করা। অ্যাটেনুয়েট আসলে সোজা কথা এটাকে আমরা ড্রাফট বলতে পারি, মাস পার ইউনিট লেংথ রিডাকশন। মাস পার ইউনিট লেংথ রিডাকশন বলতে পারি আমরা, বা ড্রাফট সোজা কথায়। একটুখানি সূক্ষ্ম পার্থক্য আছে, ওটা নিয়ে আপাতত আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি না, যে ড্রাফট এবং অ্যাটেনুয়েশনের মধ্যে আসলে কিছুটা পার্থক্য, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। তো আপাতত এটুকু মাথায় থাকুক যে হচ্ছে অ্যাটেনুয়েশন বলতে এখানে ড্রাফটকেই বোঝানো হয়েছে। সোজা কথায় আমার স্লাইভারকে চিকন করা লাগবে।
আর যদি আমি ব্যাকরণগতভাবে সঠিক কথা বলতে চাই তাহলে বলতে হবে স্লাইভারের মাস পার ইউনিট লেন্থ রিডাকশন করতে হবে। আর সোজা বাংলায় বললে স্লাইভারকে চিকন করতে হবে, স্লাইভার তো মোটা, এটাকে চিকন করে রোভিং বানাতে হবে। তাহলে প্রথম পয়েন্ট বোঝা গেল, রোভিং ফ্রেমের প্রথম কাজটা কি? জি স্যার। আচ্ছা, মানে স্যার হচ্ছে আপনার স্লাইভারকে চিকন করতে হবে। হ্যাঁ এই তো বাংলা কথা বলে ফেলছো। জি, বাংলা কথা হচ্ছে এটা যে স্লাইভারকে চিকন করতে হবে, তবে চিকন করা ব্যাকরণগতভাবে একটু সমস্যা আছে। তো দ্বিতীয় পয়েন্টে আমরা চলে যাই, ইনসারশন অফ টুইস্ট ইন অর্ডার টু হোল্ড দ্য ফাইবারস টুগেদার। তার মানে কিছুটা স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দিতে হবে। এখানে আমি একটুখানি কথা মনে করে দিই, সেটা হচ্ছে রোভিং ফ্রেম হচ্ছে সেই মেশিন যেখানে প্রথমবারের মতো আমরা হচ্ছে টুইস্ট অ্যাপ্লাই করি। রোভিং ফ্রেমে প্রথমবারের মতো আমরা হচ্ছে টুইস্ট অ্যাপ্লাই করি। এর আগ পর্যন্ত ব্লোরুম থেকে শুরু করে একদম রোভিং ফ্রেমের আগ পর্যন্ত কিন্তু টুইস্টের কোনো চিহ্নই ছিল না, ঠিক আছে, টুইস্টের কোনো নিশানাই ছিল না। এই রোভিং ফ্রেমে এসে আমরা সবার প্রথমবারের মতো কিছু পরিমাণ টুইস্ট অ্যাপ্লাই করি। কেন টুইস্ট অ্যাপ্লাই করি সেটা একটুখানি বলে নেই। রোভিং ফ্রেমের পরবর্তী মেশিন হচ্ছে রিং ফ্রেম। তো রোভিং ফ্রেমের রোভিং প্যাকেজটাকে যখন রিং ফ্রেমে দেয়া হয় তখন রোভিং ফ্রেম থেকে আনওয়াইন্ডিং করে করে, অর্থাৎ এই যে আমি আগের স্লাইডে যে প্যাকেজটা দেখলাম, এই যে প্যাকেজটা যে আমরা দেখলাম, এখান থেকে খুলে খুলে রিং ফ্রেমে প্রসেস করতে হয়। অর্থাৎ এই রোভিং ববিন থেকে আনওয়াইন্ডিং করে করে রোভিংটা নিতে হয়। আনওয়াইন্ডিং করার সময় যেই খানিকটা টেনশন পড়ে, সেই টেনশনের জন্য রোভিংটা ছিঁড়ে না যায়, এই জন্য স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট তার মধ্যে দিতে হবে, স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট তার মধ্যে দিতে হয় আর কি। অর্থাৎ ফাইবারগুলি যেন একসাথে থাকে, রোভিংটা যেন ছিঁড়ে না যায়, এই জন্য অল্প পরিমাণ টুইস্ট হচ্ছে এখানে দিতে হয়, স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট। যদি টিপিআই হিসাব করি, টিপিআই আমাদের মনে আছে তো, টিপিআই টুইস্ট পার ইঞ্চ। জি জি, তো টুইস্ট পার ইঞ্চ যদি আমি হিসাব করি তাহলে টুইস্ট পার ইঞ্চ হচ্ছে রোভিং এ থাকে অ্যারাউন্ড 1, 0.9 থাকে, 1.0 কিংবা 1.1 এরকম, অ্যারাউন্ড 1 আর কি, মনে রাখতে সুবিধার জন্য অ্যারাউন্ড 1 খেয়াল রাখতে পারো। আর এর বিপরীতে এটা যে কতটা অল্প এটা বোঝানোর জন্য আমি একটু বলি, সেটা হচ্ছে একটা ইয়ার্নের মধ্যে ধরা যাক অ্যাভারেজ যদি 30 এর আশেপাশে হয় তাহলে মোটামুটি 20 এর আশেপাশে টিপিআই থাকবে, সেখানে টুইস্ট পার ইঞ্চ থাকবে। তো ইয়ার্নের মধ্যে টুইস্ট পার ইঞ্চ যদি থাকে মনে করো 20 এর আশেপাশে, আর রোভিং এ যদি থাকে 1 এর আশেপাশে, অ্যারাউন্ড 1, তাহলে বোঝাই যাচ্ছে খুব স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট থাকবে। তো তার মানে প্রথম কাজ হচ্ছে রোভিং ফ্রেমের ড্রাফটিং করা, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে টুইস্টিং করা, এবং 3 নম্বর কাজ হচ্ছে ওয়াইন্ডিং করা, অর্থাৎ রোভিংটাকে হচ্ছে পেঁচিয়ে ফেলা। কিভাবে? ইন এ সুইটেবল প্যাকেজ, অর্থাৎ যে রোভিংটা বের হয়ে আসবে সেটাকে এই যে রোভিং ববিন যে প্যাকেজটা ছিল এই প্যাকেজের মধ্যে তাকে ওয়াইন্ডিং করে ফেলা। তার মানে 3টা কাজ পাওয়া গেল। একটা হচ্ছে স্লাইভারকে আমরা ড্রাফট দিব, অর্থাৎ এই স্লাইভারকে ড্রাফট দিয়ে আমরা হচ্ছে চিকন করে রোভিং বানায় ফেলবো, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দিব যেন রোভিংটা টিকে থাকতে পারে, ছিটে না যায়। এবং এরপরে হচ্ছে যেই প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি রোভিং ববিন, সেই প্যাকেজের চারপাশে আমরা এই রোভিংটাকে হচ্ছে ওয়াইন্ডিং করে নিব। বোঝা গেল কাজ 3টা? কোনো প্রশ্ন থাকলে বলো এখান থেকে। আচ্ছা, ধরে নিচ্ছে কোনো প্রশ্ন নাই, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। শর্ট কামিংস অফ রোভিং ফ্রেম, এটা সম্ভবত আমাদের সিলেবাসের লিস্টে পাবে না, তো বই তো ওইভাবে বোধহয় নাই, তারপর আমরা একটু দেখে নিই। তো রোভিং ফ্রেম যে আমরা ব্যবহার করলাম, এই রোভিং ফ্রেমের কিন্তু কিছুটা তোমার হচ্ছে সীমাবদ্ধতা আছে। যেমন প্রথমটা হচ্ছে প্রডিউসেস ইরেগুলারিটি ইন দ্য ম্যাটেরিয়াল ডিউ টু ড্রাফটিং। এই যে আমরা রোভিং ফ্রেমে স্লাইভার থেকে রোভিং এ কনভার্ট করার জন্য ড্রাফট করি, ড্রাফট করলে কিন্তু আমাদের ইভেননেস কমে যায়। এই কথাটা কি আমাদের মনে পড়ে? ইয়ার্ন 1-এ আমরা শিখেছিলাম এটা, যে ডাবলিং যদি করি তাহলে ইভেননেস বাড়ে, কিন্তু ড্রাফটিং যদি করি তাহলে কিন্তু ইভেননেস কমে। এটা একটা রোভিং ফ্রেমের সমস্যা। হ্যাঁ, ড্রাফট করলে আসলে আমাদের ইভেননেস কমবে, এটা আমাদের কিছুই করার নাই। তারপরে ইনক্রিজিং দ্য প্রোডাকশন কস্ট। তো রোভিং ফ্রেম যেহেতু একটা বাড়তি মেশিন, আসলে বাড়তি মেশিন শব্দটা বলছি এই কারণে যে আমরা হচ্ছে যখন স্লাইভার হয়ে গেল, স্লাইভার হওয়ার পরে আমরা কিন্তু ক্লাসে কথাটা বলেছিলাম, তোমাদের মনে পড়ে কিনা, যখন আমরা হচ্ছে স্লাইভার পেয়ে যাচ্ছি, স্লাইভার পাওয়া যাওয়ার পরে কিন্তু আমাদের আসলে ইয়ার্ন বানানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ প্রস্তুতির কাজ কিন্তু আমাদের শেষ। এখন শুধুমাত্র আমরা এটাকে চিকন করব এবং টুইস্ট দিয়ে ছেড়ে দিব, এই কথাটা আমি বলেছিলাম। তো এই যে চিকন করা এবং টুইস্ট দিয়ে ছেড়ে দেওয়া, এই চিকন করার কাজটা স্লাইভার থেকে সরাসরি যদি আমরা ইয়ার্নে আসতে চাই তাহলে আমাদেরকে এই কাজটা একটা মেশিনে আমরা কখনো করতে পারি না। যে রিং ফ্রেমে পক্ষে কখনোই সম্ভব হয় না যে স্লাইভার থেকে ইয়ার্নে আসার জন্য তার টোটাল অ্যারাউন্ড 300 থেকে 500 পরিমাণ ড্রাফটের প্রয়োজন হয়। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, এটা বলেছিলাম ক্লাসে। হ্যাঁ, স্লাইভার থেকে আমরা যদি ইয়ার্নে আসতে চাই অ্যারাউন্ড 300 থেকে 500 ড্রাফটের প্রয়োজন হয়। এত হাই অ্যামাউন্ট অফ ড্রাফট দেওয়াটা রিং ফ্রেমের পক্ষে কমার্শিয়ালি ফ্রুটফুল না, অসম্ভব বলা চলবে না, পরীক্ষামূলকভাবে সম্ভব কিন্তু সেটা কমার্শিয়ালি ফ্রুটফুল হবে না। এই কারণে আমরা মাঝখানে একটা রোভিং ফ্রেম ব্যবহার করি, যে স্লাইভারকে একটুখানি চিকন করে রোভিং বানাই, এরপরে হচ্ছে রোভিংটাকে একটুখানি চিকন করে তারপরে আমরা তাকে হচ্ছে ইয়ার্ন বানাই।
তো রোভিং ফ্রেম কিন্তু আমাদের মাঝখানে এই জন্য একটা বাড়তি মেশিন হিসেবে আমরা এটাকে বলি আর কি, যেটা আমরা না পারতে ব্যবহার করি। এই জন্যই এটাকে আমরা বলেছি ইনক্রিজিং দ্য প্রোডাকশন কস্ট। অর্থাৎ এই যে রোভিং ফ্রেমের একটা বাড়তি মেশিন আমাদেরকে ব্যবহার করা লাগলো, এর ফলে কিন্তু আমাদের প্রোডাকশনে খরচ বেঁচে যায়। কিন্তু রিং স্যার ফ্রেম, রিং এও কি ইউজ করলে কি স্যার এটা কি স্যার দেওয়া লাগে নাকি যে রোভিং ফ্রেমের স্যার বাড়তি কাজটা? জি, আমরা যদি রিং ফ্রেম বেসড স্পিনিং সিস্টেম ব্যবহার করি, যেটাকে আমরা বলি রিং স্পিনিং সিস্টেম, সেখানে অবশ্যই রোটরের ক্ষেত্রে তো স্যার দেওয়াই লাগবে। আবারও বলো। স্যার রোটরের ক্ষেত্রে তো স্যার দেওয়াই লাগবে। না না না, মানে রোটরের আপনার ক্ষেত্রে এই বরঞ্চ দেওয়া লাগবে না, রোভিং ফ্রেম ব্যবহার করা লাগবে না। কেন স্যার? রিং থেকে তো আমরা ভালো সুতা পাই স্যার, ভালো কোয়ালিটির সুতা পাই। হ্যাঁ, কিন্তু রোভিং ফ্রেম থেকে আমরা কম খরচে কোর্সার কাউন্টার ইয়ার্ন কম খরচে পাই, সেখানে রোভিং ফ্রেম ব্যবহার করা লাগে না, আর ওয়াইন্ডিং মেশিনও ব্যবহার করা লাগে না। জি স্যার, ওটা কমের জন্য আর কি, মানে কোয়ালিটি খারাপের জন্য স্যার মোটা হয়, সেজন্য মনে জি হয় জি স্যার জি, আমরা যদি আমাদের হচ্ছে আমরা কোয়ালিটির ব্যাপারে খুব বেশি মনোযোগী না এবং হচ্ছে কোর্সার কাউন্টার ইয়ার্ন, বিশেষ করে এটা কোর্সার কাউন্টার ইয়ার্ন স্ট্রেংথও খুব বেশি দরকার নাই, তখন আমরা অবশ্যই রোটরে যাব, কারণ সেটা সাশ্রয়ী। ঠিক আছে, তো রোটর কিংবা হচ্ছে রোটরের পরিবর্তে আরো একটা আছে এয়ার ভর্টেক্স। এয়ার ভর্টেক্স ইয়ার্নও কিন্তু তোমার হচ্ছে রোভিং এ যেতে হবে। মোটামুটি হ্যাঁ রোভিং লাগবে না, কিন্তু 60 এনি পর্যন্ত ইয়ার্ন কিন্তু এয়ার ভর্টেক্সে বানানো সম্ভব। 60 এনি রোটরের চাইতে এয়ার ভর্টেক্স এর কিন্তু হচ্ছে তার ইয়ার্ন কাউন্ট আর একটু ফাইনাল রেঞ্জে যায়, অ্যারাউন্ড 60 এনি পর্যন্ত কিন্তু এয়ার ভর্টেক্সে সম্ভব। তবে এয়ার ভর্টেক্স এর আরো সুবিধা আছে, এয়ার ভর্টেক্স এর তোমার হচ্ছে ইয়ার্নের আমরা যদি বলি পিলিং রেজিস্ট্যান্স রিং ফ্রেমের রিং ইয়ার্নের চাইতে বেশি, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স হচ্ছে রিং ইয়ার্নের চাইতে বেশি, টেনজাইল স্ট্রেংথটা খানিকটা কম, রোটরের মতো এত কম না হলেও রিং এর চাইতে এয়ার ভর্টেক্স ইয়ার্নের টেনজাইল স্ট্রেংথ খানিকটা কম, কিন্তু পিলিং রেজিস্ট্যান্স অনেক বেশি এবং হচ্ছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অনেক বেশি রিং এর চাইতে এয়ার ভর্টেক্স ইয়ার্ন। এর জন্য এয়ার ভর্টেক্স ইয়ার্ন ক্রমশ জনপ্রিয় হয়ে যাচ্ছে, অনেকেই জি এয়ার স্যার। ভর্টেক্স ইয়ার্ন হচ্ছে ব্যবহার করছে আর কি। যাই হোক, তো আর কষ্ট তো স্যার রিং এর থেকে কম। জি অবশ্যই অবশ্যই, কারণ কি, কারণ হচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আবারও একটু বলি, এই রিং স্পিনিং ছাড়া রোটর এবং এয়ার ভর্টেক্স স্পিনিং এর সুবিধা হচ্ছে রিং স্পিনিং সিস্টেমে ড্রোন স্লাইভার থেকে ইয়ার্ন কোণ পেতে হলে 3টা মেশিন লাগে। ড্রোন স্লাইভার থেকে ইয়ার্ন কোণ পেতে হলে 3টা মেশিন লাগে, একটা হচ্ছে রোভিং ফ্রেম, একটা হচ্ছে রিং ফ্রেম, এবং রিং ফ্রেমে তো আমরা ছোট রিং ববিন পাই, 100 গ্রাম ওজন হয় মাত্র, তো সেখান থেকে আবার ওয়াইন্ডিং মেশিন, 3টা মেশিন লাগে, রোভিং ফ্রেম, রিং ফ্রেম, ওয়াইন্ডিং, 3টা মেশিন লাগে কোণ পেতে চাইলে। আর রিং এর পরিবর্তে রোটর কিংবা এয়ার ভর্টেক্স স্পিনিং এ আমি ড্রোন স্লাইভার থেকে কোণ পাওয়ার জন্য মাত্র একটা মেশিন লাগে। অর্থাৎ রোটরেও কিন্তু ড্রোন স্লাইভার থেকে সরাসরি কোণ পাওয়া যাবে এবং এয়ার ভর্টেক্সেও কিন্তু ড্রোন স্লাইভার থেকে সরাসরি কোণ পাওয়া যাবে। ঠিক আছে, তো সেগুলো অনেক সাশ্রয়ী। রিং এ পাওয়া যাবে না। হ্যাঁ, রিং এ পাওয়া যাবে না, রিং এর জন্য আমাদেরকে রোভিং ফ্রেম, রিং ফ্রেম, ওয়াইন্ডিং 2টা মেশিন কিন্তু আমাদের বেশি লাগে, এই কারণে হচ্ছে রিং এ চাইতে ওগুলা সাশ্রয়ী হয়। তারপর আমরা রিং আসলে ব্যবহার করি প্রচুর, কারণ একটা অনেক বড় কারণ হচ্ছে রিং এর কাউন্ট Quality র রেঞ্জ, জন্য। বা কাউন্ট রেঞ্জ একটা অনেক বড় ইস্যু। মোটামুটি তোমার হচ্ছে কোর্সার থেকে 7 কাউন্ট বা এর চেয়ে কোর্সার থেকে শুরু করে একদম 120 এনি পর্যন্ত কমার্শিয়ালি করা যায়, 120 এনি পর্যন্ত কমার্শিয়ালি কিন্তু প্রোডাকশন আছে রিং ফ্রেম। তারপর হচ্ছে রিং ফ্রেম, এটা বহুত পুরানো প্রযুক্তি, প্রায় 200 বছরের মতো হবে হয়তো বয়স, তো এই কারণে এটা এত বেশি বহুল ব্যবহৃত যে এটার সাথে সবাই খুব পরিচিত, সবাই এটার ব্যাপারে খুব ভালোভাবেই জানে, সবাই এটার সাথে খুব পরিচিত, এবং ইয়ার্নের স্ট্রেংথও বেশি পাওয়া যায়। রোটরের চাইতে তো অনেক বেশি স্ট্রেংথ পাওয়া যায়, এয়ার ভর্টেক্স এর চাইতেও স্ট্রেংথ কিছুটা বেশি থাকে। এইগুলি কিছু হচ্ছে পার্থক্য, এবং আরো কিছু জিনিস আছে, যেমন রিং ফ্রেমের ক্ষেত্রে প্রচুর তোমার ডিজাইনের মধ্যে ভ্যারাইটি আনা যায় রিং ফ্রেম ব্যবহার করে, প্রচুর পরিমাণ ফ্যান্সি ইয়ার্ন রিং ফ্রেম অনুযায়ী বানানো হয়, যেমন ধরো দেখ স্লাব ইয়ার্ন, তারপর হচ্ছে সাইরো ইয়ার্ন, ন্যাপি ইয়ার্ন, তারপরে এরকম আরো বেশ কিছু ধরনের হচ্ছে ফ্যান্সি ইয়ার্ন, কোরিস্পান ইয়ার্ন, হ্যাঁ কোরিস্পান ইয়ার্ন, এগুলো হচ্ছে এই ধরনের অনেক ইয়ার্ন এবং প্রচুর ফ্যান্সি ইয়ার্ন হচ্ছে রিং ফ্রেমে বানানো যায়। তো এই কারণে রিং ফ্রেমটা হচ্ছে সবাই খুব ব্যবহার করে, ইউনিভার্সাল আমরা এটাকে বলতে পারি। তারপরে ইনক্রিজিং দ্য প্রোডাকশন কস্ট, এই লাইনটা গ্রাজুয়ালি এয়ার ভর্টেক্স আর আস্তে আস্তে মনে হয় স্যার ওটা জায়গাটা দখল। এয়ার ভর্টেক্স যদি হচ্ছে ফাইনাল কাউন্টে চলে আসতে পারে, 60 এনি থেকে আরো ফাইনাল কাউন্টে যদি চলে আসতে পারে, এবং একই সাথে যদি কোনোভাবে হচ্ছে ইয়েও নিয়ে আসা যায়, স্ট্রেংথ বাড়ানো যায়, এবং ডিজাইন পারপাসের ফ্যান্সি ইয়ার্ন যদি সেখানে বানানোর সুবিধা করে ফেলা যায়, তাহলে হয়তো করা যেতে পারে যে সরাসরি স্লাইভার থেকে। এরপরে ডেলিভারি ম্যাটেরিয়াল ইজ ভেরি সেন্সিটিভ স্পেশালি ডিউরিং ওয়াইন্ডিং এন্ড আনওয়াইন্ডিং, এটাও আমাদের হচ্ছে একটা রোভিং ফ্রেমের সমস্যা। দেখো ডেলিভারি ম্যাটেরিয়াল তো হচ্ছে রোভিং ববিন, তাই না? এই যে রোভিং ফ্রেমের ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে রোভিং। এই যে এটাতে আমি যে প্যাকেজটা ব্যবহার করি, রোভিং ববিন যে প্যাকেজটা আমি ব্যবহার করি, এই প্যাকেজটা কিন্তু একটা সেন্সিটিভ প্যাকেজ। কেন? কারণ হচ্ছে রোভিং ম্যাটেরিয়াল থাকে সফট, এবং সে কিন্তু প্যাকেজের বাইরে থাকে। তুমি স্লাইভারের ক্যানের কথা চিন্তা করো, মূল স্লাইভার কোথায় থাকে? ক্যানের ভিতরে। ওই করা টাইলা দিন হাঙ্গা মারো। এই বেটা করাতের কাজ এখানে কি? ওই ছেলে তো কাজ করতেছে না। হায় হায় রে, এই কোয়ারেন্টাইনের টাইমে সে করাত মরাতে কি করতেছে আল্লাহ জানে। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে রোভিং যেটা,
তো এই রোভিং এরটা আমরা বললাম যে এটা হচ্ছে খুব সেন্সিটিভ প্যাকেজ। কেন? কারণ এটা সফট, খুবই স্লাইটলি টুইস্টেড এবং সফট, সেই কারণে হচ্ছে যদি এটার সাথে কোনো ধরনের আঘাত লাগে, যেমন পাশাপাশি দুইটা রোভিং ববিন প্যাকেজও যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। স্লাইভার যদিও সফট, কিন্তু সে নিশ্চিন্ত, কারণ ও তো থাকে ক্যানের ভিতরে। ক্যানের সাথে ক্যান ধাক্কা লাগলেও কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ ক্যান তো এটা সিকিউরড প্যাকেজ। এর কথাই বলা হচ্ছে যে ওয়াইন্ডিং, এই যে ডেলিভারি ম্যাটেরিয়াল ইজ ভেরি সেন্সিটিভ, এটা সেন্সিটিভ স্পেশালি ডিউরিং ওয়াইন্ডিং। যেহেতু সে সেন্সিটিভ, ওয়াইন্ডিং এবং আনওয়াইন্ডিং এর সময় এটা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এমনকি তাকে যখন আমরা ডেলিভারি করবো এক মেশিন থেকে আরেক মেশিনে, তখনও কিন্তু বিশেষ মনোযোগের প্রয়োজন। আশা করি বোঝাতে পারছি। তো এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আমি তোমাদেরকে কথা বলার সুযোগ দিই। হ্যাঁ, যে করাত নিয়ে কাজ করতেছে ও দয়া করে হচ্ছে আনমিউট করো না। কার কোনো প্রশ্ন আছে কি এই 3টা পয়েন্ট থেকে? ল্যাব ফরমারে আমরা ল্যাব পাই, রোভিং ববিন থেকে আমরা রোভিং পাই, আরেকটা পাই হচ্ছে ইয়ার্ন। এই যে 4 ধরনের প্যাকেজ আমরা পাই, এর মধ্যে কোনটা সিকিউরড বলো তো? কোনটা সিকিউরড প্যাকেজ? স্যার ইয়াটাই ক্যানটাই স্লাইভার ক্যানটাই সিকিউরড, কারণ হচ্ছে ক্যান বাইরে, মূল প্যাকেজ বাইরে, আর ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিতরে। কিন্তু ইয়ার্নের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যদিও মূল ম্যাটেরিয়াল বাইরে, কিন্তু ইয়ার্ন তো হাইলি টুইস্টেড। তো এক কোণের সাথে আরেক কোণ বাড়ি টাড়ি দিয়ে রাখলেও কিংবা একটা কোণ আরেকটা কোণ ধাক্কা টাক্কা খাইলেও কোনো সমস্যা নাই, যেহেতু তারা হাইলি টুইস্টেড। সমস্যা হচ্ছে ল্যাব ফরমার নিয়ে, এই ল্যাব নিয়ে, এবং হচ্ছে এই রোভিং ববিন নিয়ে। কারণ এখানে প্যাকেজও বাইরে এবং তারা হচ্ছে আসলে স্ট্রং না। ল্যাপের মধ্যে তো কোনো টুইস্ট নাই, রোভিং এর মধ্যে স্লাইটলি টুইস্ট। এই জন্য বিশেষ করে আমরা যখন ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশনের চিন্তা করি, ল্যাব এবং রোভিং ববিন, তাদের ক্ষেত্রে অটোমেশনটা আমার খুব দরকার, কোয়ালিটির জন্যই দরকার। ঠিক আছে, ল্যাব ফরমারের হচ্ছে ল্যাব ফরমারকে ল্যাবগুলিকে ল্যাব ফরমার থেকে কম্বারে নেওয়ার জন্য আমার অটোমেশন দরকার, যদি কোয়ালিটি খুব ভালো রাখতে চাই। আবার এই রোভিং ববিনকেও রোভিং থেকে রিং ফ্রেমে নেওয়ার জন্য আমার অটোমেশন দরকার, যদি আমি কোয়ালিটির প্রতি মনোযোগী হতে চাই। কারণ কি? কারণ এই প্যাকেজ দুইটা হচ্ছে আনসেফ। ফ্যাক্টরিতে স্যার নরমালি ট্রান্সপোর্টেশনটা কি স্যার অটোমেটিক নাকি স্যার ম্যানুয়াল? এটা পয়সার উপরে নির্ভর করে। অনেকেই হচ্ছে অটোমেশন ব্যবহার করে, কেউ সেমি অটোমেটিক পদ্ধতি ব্যবহার করে। আমরা জানবো ল্যাব ক্লাসগুলিতে, আমরা আপাতত ওই মডার্ন ফিচারগুলি নিয়ে কথা বলছি। দুইটাই চলে। তো আমাদের বাংলাদেশে দুইটাই পাওয়া যায়, অটোমেশনও আছে, ম্যানুয়ালও আছে, সেমি অটোমেটিকও আছে। এরপরে আমরা চলে আসি হচ্ছে যে রোভিং ফ্রেম আসলে আমাদের কেন জরুরি। যদি আমরা কথাটা বলে ফেলছি মোটামুটি, যে এই যে আমরা বললাম রোভিং ফ্রেমের এত ধরনের সমস্যা, পয়সা বেশি খরচ হয়, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালটা মোটেও সিকিউরড না, একটু ঝামেলা, আমাদেরকে মনোযোগ দিতে হচ্ছে, তারপরেও আমরা কেন রোভিং ফ্রেম ব্যবহার করি, এটাই বলা হচ্ছে, ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। যে রিং ফ্রেম স্পিনিং সিস্টেম, অর্থাৎ রিং স্পিনিং সিস্টেম, এটা কিন্তু রিং স্পিনিং সিস্টেমের জন্য অবশ্যই, যে রিং স্পিনিং সিস্টেমে আমরা কেন হচ্ছে রোভিং ফ্রেম ব্যবহার করব, কেন আমাদের ব্যবহার করা জরুরি এত সমস্যা থাকার পরেও। তো কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে হাই অ্যামাউন্ট অফ ড্রাফট ইজ নিডেড হবে আর কি, আমি এটা ভুল লেখা হয়েছে, ইজ নিডেড ফর স্লাইভার টু ইয়ার্ন কনভার্সন। অর্থাৎ স্লাইভার থেকে ইয়ার্ন যদি আমি সরাসরি কনভার্ট করতে চাই, যেমন ধরো স্লাইভারে কাউন্ট হয় মনে করে 0.1 এনি, তো এটা থেকে আমি যদি 30 এনির ইয়ার্ন বানাতে চাই, আমাকে কিন্তু 300 গুণ চিকন করা লাগবে একটা স্লাইভারকে। ঠিক আছে, স্লাইভার থেকে যদি আমি একটা 30 এনির ইয়ার্ন বানাচ্ছি, আমাকে কিন্তু 300 গুণ চিকন করা লাগবে, 300 টাইমস ড্রাফট দেওয়া লাগবে রিং ফ্রেমে। এটা হচ্ছে কমার্শিয়ালি ফ্রুটফুল না মোটেও, যে আমাদের রিং স্পিনিং সিস্টেম এত হাই অ্যামাউন্টের ড্রাফট দিতে পারে না। তো এটা একটা সমস্যা, যে আমাদের রিং স্পিনিং সিস্টেম এত হাই অ্যামাউন্টের ড্রাফট তারা দিতে পারে না। সুতরাং আমরা রোভিং ফ্রেম ব্যবহার করতে বাধ্য। যে 0.1 থেকে আমরা সবার প্রথম মনে করো 10 গুণ ড্রাফট দিয়ে রোভিং ফ্রেমে 1 এনি কাউন্টের রোভিং বানাবো। এরপরে সেই 1 এনি কাউন্টের রোভিং থেকে রিং ফ্রেমে এনে আবার 30 গুণ চিকন করে ইয়ার্ন বানায় ফেলবো। আমরা এরকম করি, 300 ড্রাফট এক মেশিনে না দিয়ে রোভিং ফ্রেমে 10 দিয়ে দেই, আর বাকি 30 দেই হচ্ছে রিং ফ্রেমে। বোঝাতে পারলাম কি প্রথম পয়েন্টটা? আচ্ছা, প্রথম পয়েন্টে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি হচ্ছে দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। আসলে মূলত দ্বিতীয় পয়েন্টটি বেশি জরুরি এখানে, বা এটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্ট। এই ইস্যুটা অনেক বড় একটা ইস্যু, যে ড্র ফ্রেম ক্যানস আর নট সুইটেবল অ্যাজ এ ফিট প্যাকেজ টু রিং ফ্রেম। রিং ফ্রেম আসলে বিষয়টাই এরকম, রিং ফ্রেমের মেশিন সেটআপটাই এরকম, যে এখানে আমরা ফিড হিসেবে যে ড্রোন স্লাইভারের ক্যান দিব, এটা কল্পনাই করা যায় না। কেন কল্পনা করা যায় না? এটা বোঝানোর জন্য তোমাদের এখানে আমি একটা রিং ফ্রেমের ছবি দিয়ে রাখছি। এটা একটা রিং ফ্রেম, এবং রিং ফ্রেমের প্যাকেজগুলিকে বলা হয় হচ্ছে রিং ববিন। এক একটা রিং ববিন কিন্তু অ্যারাউন্ড 100 গ্রাম করে হচ্ছে তোমার ইয়ার্ন আটে। এই যে নিচের দিকে সাদা সাদা দেখা যাচ্ছে কি, এই যে এখানে সাদা সাদা প্যাকেজগুলি, ইয়ার্নের প্যাকেজগুলি, হ্যাঁ, এগুলোই কিন্তু রিং ববিন। এবং এক একটা রিং ফ্রেমে হচ্ছে রিং ববিন ব্যবহার করা হয় প্রায় তোমার হচ্ছে এক একটা রিং ফ্রেম থেকে 1000, 1200, 500 তো খুবই কমন। 500 অনেক পুরান আমলের রিং ফ্রেম গুলোতে 500 থাকে। তো নতুনগুলির মধ্যে হচ্ছে 1200, 1600, 1800 হতে পারে। অর্থাৎ তুমি যদি মাঝামাঝি একটা ধরে নাও যে 1200,
তার মানে হচ্ছে একটা রিং ফ্রেম থেকে এরকম 1200 রিং ববিন আমি পাবো। তো বর্তমান রিং স্পিনিং সিস্টেমে আমরা ফিট প্যাকেজ হিসেবে ব্যবহার করি রোভিং ববিন, এবং রিং ফ্রেমে দেখো তো রোভিং ববিন কোথায় ঝুলানো, তারা কি কোনো ফ্লোর স্পেস দখল করে? এই যে রোভিং ববিন গুলা না স্যার। না করে না কিন্তু। তাহলে আমার যদি 1200 রিং ববিন আমি চাই, তাহলে আমার 1200 রিং ববিনের জন্য কতগুলি রোভিং ববিন দেওয়া লাগবে বলো তো? 1200 রিং ববিনের জন্য কতগুলি রোভিং ববিন দেওয়া লাগবে? 1200টাই দেওয়া লাগবে। আমরা স্যার 1200টায়? জি, আমরা একটা রোভিং ববিন থেকে একটা রিং ববিন বের করি। তাহলে 1200টা রিং ববিনের জন্য আমার কিন্তু 1200 রোভিং ববিন উপরে রাখা লাগবে, এবং রোভিং ববিনগুলি কিন্তু হচ্ছে মেশিনের উপরে বসানো, যার ফলে এই 1200 রোভিং ববিন কিন্তু তারা কোনো ফ্লোর স্পেস দখল করে না। খেয়াল করে দেখো, এখন আমি যদি রোভিং ববিনটা ব্যবহার না করে সরাসরি ড্রোন স্লাইভারকে ব্যবহার করতে চাই, তাহলে এই 1200 রিং ববিনের জন্য আমার কতগুলি স্লাইভার লাগবে বলো? কতগুলি স্লাইভারের ক্যান লাগবে? স্যার ওরকমই স্যার 1000 হ্যাঁ, তো 1200 লাগবেই। এক গাদা। একটা স্লাইভার থেকে একটা ইয়ার্ন, তো 1000 লাগবে কেন? 1200 লাগবে। 1200 জি স্যার, ইয়ার্ন 1200 লাগবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার 1200 স্লাইভারের ক্যান লাগবে, 1200 স্লাইভারের ক্যান। এখন তুমি চিন্তা করে দেখো, 1200 স্লাইভারের ক্যান যদি আমি রাখতে চাই, সেগুলোকে কিন্তু মাথার উপরে রাখা যাবে না। এক একটা ক্যানের তোমার হচ্ছে ডায়ামিটার 600 মিলিমিটার, হাইট হচ্ছে 1200 মিলিমিটার, এগুলোর মাথায় তুলবে কে? ঠিক আছে, এক একটার ওয়েট হবে অ্যারাউন্ড 25 কেজি, 30 কেজি করে ওজন হবে এক একটা স্লাইভারের ক্যানের, এগুলি মাথায় কে তুলে রাখবে উপরে? তো তার মানে বোঝাই যাচ্ছে এটা উপরে তুলে রাখাটা মোটেও বুদ্ধিমানের কাজ না। আর যদি ফ্লোর স্পেসে রাখতে চাই, তাহলে একটা রিং ফ্রেমের জন্যই আমি যদি হচ্ছে 1200 তোমার স্লাইভারের ক্যান রাখি ফ্লোরে, তাহলে তো স্পিনিং মিলেই ঢুকা যাবে না। ঠিক আছে, এই জায়গায় সাধারণত যদি ছোটখাটো স্পিনিং মিল হয় বা মাঝারি ধরনের স্পিনিং মিলও 50,000 রিং ববিন একবারে বের করা যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? যেগুলো মাঝারি মানের স্পিনিং মিল, মাঝারি সাইজের, সেগুলোতেও অ্যারাউন্ড 50,000 রিং ববিন হচ্ছে থাকে। 50,000 রিং ববিন একবারে বের করার ব্যবস্থা থাকে। তাহলে 50,000 স্লাইভারের ক্যান যদি আমি ফিট দিতে চাই ফ্লোর স্পেসে, তাহলে তো হচ্ছে ফ্যাক্টরিতে মানুষই ঢুকতে পারবে না স্লাইভারের কারণে। সুতরাং এই জন্যই বলা হচ্ছে ড্রপ। তো আমরা রোভিং ফ্রেমের অপারেটিং সিকোয়েন্স আলোচনা করব, যেখানে আমরা রোভিং ফ্রেমের বেসিক কম্পোনেন্টগুলি সম্পর্কে জানবো এবং তাদের কাজ সম্পর্কেও জানবো। সবার প্রথম হচ্ছে ক্রিল। আচ্ছা, তার আগে আমাদের নিশ্চয়ই মনে আছে যে রোভিং ফ্রেমে আমরা কি ফিট দেই, মনে আছে কি রোভিং ফ্রেমে আমরা কি ফিট দেই? জি জি, আমরা হচ্ছে ড্রোন স্লাইভার হচ্ছে ফিট দেই, আর ডেলিভারি ম্যাটেরিয়াল কিন্তু হচ্ছে একটা রোভিং। আমরা হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়াল পাই হচ্ছে একটা রোভিং। তো এখন এই পর্যায়ে সবার প্রথম যেই বেসিক কম্পোনেন্টের তালিকায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্রিল। ক্রিল আসলে আলাদা করে কোনো কম্পোনেন্ট না, ক্রিল হচ্ছে মেশিনের সেই জায়গা যেখানে আমরা ফিট প্যাকেজগুলিকে রাখি। ক্রিল হচ্ছে মেশিনের সেই জায়গা যেখানে আমরা ফিট প্যাকেজগুলিকে হচ্ছে রেখে দিই। তো ফিট প্যাকেজগুলিকে হচ্ছে যেখানে রাখি তাকে আমরা বলি হচ্ছে ক্রিল। তো রোভিং ফ্রেমের ফিট প্যাকেজ কিন্তু হচ্ছে ড্রোন স্লাইভার। তার মানে আমরা মেশিনের যেখানে যে অংশে ফিট প্যাকেজ অর্থাৎ ড্রোন স্লাইভার গুলিকে রাখবো সেই জায়গাটাই হচ্ছে ক্রিল। তাহলে আমরা একটু দেখে আসি যে মেশিনের কোন জায়গায় আমরা হচ্ছে ড্রোন স্লাইভারের প্যাকেজগুলিকে রাখি। আমরা মেশিনের পিছনের দিকটায়, হ্যাঁ মেশিনের পিছনের দিকটায় হচ্ছে ড্রোন স্লাইভারকে রাখি। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকগুলা হচ্ছে ড্রোন স্লাইভার রেখে দেওয়া। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রচুর পরিমাণ ড্রোন স্লাইভার। যদি আমার এরকম হয় যে আমি একটা মেশিন থেকে 120টা রোভিং ববিন বের করতে চাই, তাহলে কয়টা স্লাইভার ফিট দেওয়া লাগবে বলো তো? 120টা রোভিং ববিন বের করতে চাই, কয়টা স্লাইভার ফিট দেওয়া লাগবে? 120টা। জি 120টা। কারণ জি জি, কারণ হচ্ছে আমরা একটা স্লাইভার থেকে একটা রোভিং পাবো, একটা স্লাইভার থেকে আমরা একটা রোভিং পাবো, এই কারণে এই কাজটা করা লাগবে। তাহলে মেশিনের পিছনের অংশে অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটার মধ্যে ড্রোন স্লাইভারের প্যাকেজগুলি রাখা, এটাকেই কিন্তু আমরা ক্রিল বলছি। এরপরে চলে আসি হচ্ছে ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। আসলে এটা ড্রিভেন হবে না, এটা হবে হচ্ছে মোটর ড্রিভেন, বা বইতে হয়তো ড্রিভেন দেওয়া আছে কিনা আমার মনে নাই। দেখে আসি মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলারটা হচ্ছে এই যে তার মানে 1 নাম্বার এরা হচ্ছে ড্রোন স্লাইভারের ক্যান। ঠিক আছে, ড্রোন স্লাইভারের ক্যান থেকে স্লাইভার বের হয়ে আসবে, বের হয়ে আসার পরপরই তারা একটা ট্রান্সপোর্ট রোলারের সাহায্য নিয়ে সামনের দিকে আগাবে। তাহলে এখন এই অংশটা
একজন হাত তুলেছো, কোনো প্রশ্ন আছে কি? তোমরা কি ঘুমায় পড়ছো নাকি কেউ আসার সাথে এখনো? স্যার আসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কে জানি হাত তুললো। স্যার একটা কথা ছিল। জি। স্যার আমরা রটর যে ইয়াটা আছে, মেশিনটা আছে রটর স্পিনিং, এটার হুম মধ্যে হুম। আমরা যে ইয়ানটা তৈরি করি ওটা তো স্যার অত স্ট্রেংথ বেশি হওয়া লাগে না, ইভেননেস বেশি হওয়া লাগে না, বা কোয়ালিটি অত ভালো হইতে হয় না। তো এই ক্ষেত্রে তো আমরা রিং স্পিনিং থেকে, মানে সরি স্যার, কম্বাট থেকে যে নয়েলটা পাই, সেই নয়েলটা আমরা মানে নয়েল ফাইবারটা আছে ওইটা আমরা এখানে ইউজ করে নিতে পারি রটরে। জি, রোটরে করা হয়। যাবতীয় ওয়েস্টের মানে যদি একদম হার্ড ওয়েস্ট না হয়, তা এছাড়া যাবতীয় ওয়েস্টের হচ্ছে একটা স্যার যেমন নির্ভরযোগ্য আমরা জায়গা হচ্ছে নয়েল রোটর। থিওরিতে পড়ছিলাম, ওই যে একটা জোন নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশনে থাকি, লাইক হ্যাঁ এই সাইড আমরা ইউজ করতে মানে ডিটাচিং রোলার পর্যন্ত আমরা যাওয়ার আগে, মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে, তখন তো স্যার আমরা ওই যে বাকি যে নয়েলটা আছে ওই নয়েলটা তো আমরা না ফেলে দিয়ে আমরা রোটর স্পিনিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। এই ক্ষেত্রে তো আর আমাদের লস হচ্ছে না, কারণ ওর মধ্যে তো না, কম্বারের হচ্ছে যা ওয়েস্ট এটা রোটরে অবশ্যই ব্যবহার করা যায়, সমস্যা নেই, রোটরে ব্যবহার করা হয়ও। আর ফরওয়ার্ড কিংবা ব্যাকওয়ার্ড ফিডে যে ওয়েস্ট সেটা কিন্তু আসলে মানে ওটা কি বলবো, ওটা তো আসলে কম্বার মেশিনারি ওয়েস্ট। তো জি স্যার। সেটা কিন্তু এরকম না যে হচ্ছে তোমার প্রশ্নটা কি বলতো, কেন তুমি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আসলে এই প্রসঙ্গটা কেন টানলে, এটা আমার কাছে একটু পরিষ্কার না, আবার একটু বুঝায় বলো তো। একটা তো স্যার উত্তর অবশ্যই কম্বারের হচ্ছে ওয়েস্ট কে রোটরে ব্যবহার করার সুযোগ আছে, খুব ভালো মতোই স্যার আছে। মূলত এটাই কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটাই ছিল। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? এতক্ষণ যেটা দেখলাম আমরা লেকচার 6 তো দেখা হয়েছে আমাদের। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে অপারেটিং সিকোয়েন্সটা আমরা দেখতে থাকি। ভিডিও থেকে দেখে আসি যে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার কারা। এই যে স্লাইভার গুলি হচ্ছে ক্যান থেকে উঠে আসে, আমি একটু কার্সার দিয়ে দেখাই। এই যে এই রোলারটা কি টের পাওয়া যাচ্ছে, যে এই রোলারটা আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এই রোলারটা, তারপরে পিছনে আরেকটা রোলার আছে, এরা দেখবে এই রোলাররাও কিন্তু স্লাইভারের সাথে সাথে ঘুরতে থাকে। আমি ভিডিওটা চালু করে দেখো, এই যে এই রোলার গুলো ঘুরছে, তাই না? এরাই হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। তার মানে সোজা কথা এরা আসলে ট্রান্সপোর্ট রোলার, তার মানে এরা স্লাইভারকে সামনের দিকে পরিবহন করে, কিন্তু এরা একই সাথে মোটর ড্রিভেন, অর্থাৎ এরা স্থির না, এরা নিজেরাও স্লাইভারকে ঘুরে ঘুরে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার কি চেনা গেল? জি স্যার। মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার কি? হ্যাঁ, ট্রান্সপোর্ট রোলার মানে কি? ট্রান্সপোর্ট রোলার মানে হচ্ছে, ট্রান্সপোর্ট মানে কি? পরিবহন, ক্যারি করা। হ্যাঁ, তার মানে যে রোলারটা পরিবহন করবে, অর্থাৎ স্লাইভারটাকে সামনে এগিয়ে দিবে। আমি এখান থেকে হচ্ছে যেই দুইটা রোলারকে দেখাচ্ছি কার্সার দিয়ে, এই দুইটাই হচ্ছে তোমার ট্রান্সপোর্ট রোলার। এই যে এই রোলারটাও, তার পিছনের রোলারটাও, কারণ এই রোলারটাকে আবার তারা মোটর ড্রিভেন, কিন্তু অর্থাৎ তারা নিজেরাও ঘুরে, মোটর ড্রিভেন বলতে তারা মোশন পায়, তারা নিজেরাও ঘুরে ঘুরে স্লাইভারটাকে সামনে এগিয়ে দেয়। খেয়াল করো, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমাকে এটা একটু বলা লাগবে যে বুঝেছো কি বুঝো নাই, না বললে তো আমি বুঝবো না। আচ্ছা, আমি একটু ব্রেক নিচ্ছি। ফারহানা ম্যাডাম কেন জানি ফোন। তারা নিজেরাও ঘুরে ঘুরে হচ্ছে স্লাইভার গুলিকে সামনের দিকে আগাবে। 1 এবং 2 এই দুইটা কি বোঝা গেছে বলো তো? আচ্ছা জি স্যার। আচ্ছা, 1 এবং 2 যদি বোঝা হয়ে থাকে, তাহলে আমরা এরপরেও যখন সামনে আগাই, সামনে আগালে তারপরে আমরা পাবো হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে এবার আমরা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট দেখে আসি। স্লাইভার আসলো, স্লাইভার যাচ্ছে, মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার হয়ে স্লাইভার সামনে আসলো। আচ্ছা, এই দেখো স্লাইভার আসলো আর চিকন হয়ে বের হচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে, জি জি, এটাই হচ্ছে রোভিং। তার মানে স্লাইভার ঢুকলো এবং রোভিং হয়ে বের হলো, অর্থাৎ এখানে কিন্তু একটা বিরাট মাস পার ইউনিট লেন্থের রিডাকশন কিন্তু এখানে হচ্ছে। অর্থাৎ এই যে স্লাইভারটা ঢুকলো এবং তারা রোভিং হয়ে, যে স্লাইভারটা ঢুকে তারা যে রোভিং হয়ে বের হয়ে আসলো, এটাই কিন্তু হচ্ছে তোমার রোভিং। এবং এই যে রোভিংটা বের হয়ে আসলো, এই রোভিংটাই হচ্ছে আমাদের এখন প্রয়োজন।
তো স্লাইভার থেকে রোভিং হলো কেমন করে, যেহেতু মাস পার ইউনিট লেন্থের একটা রিডাকশন হয়েছে, তার মানে অবশ্যই এই মধ্যবর্তী জায়গায় একটা ড্রাফটিং ইউনিট আছে। কথা কি বোঝা গেল? অবশ্যই এই জায়গায় একটা ড্রাফটিং ইউনিট আছে, যে ড্রাফটিং ইউনিটটা স্লাইভারটাকে চিকন করে রোভিং হিসেবে বের করে দিল। তার মানে এই মধ্যবর্তী জায়গায় অবশ্যই একটা ড্রাফটিং ইউনিট আছে। এটাই হচ্ছে সেই ড্রাফটিং ইউনিটকে বোঝানো হচ্ছে, যে নাম্বার 3। আমাদের কি মনে পড়ে ড্রাফট বলতে আমরা কি বুঝি? ড্রাফট বলতে কি বুঝি আমরা? কেউ পারো না? ড্রাফট বলতে কি বুঝি? আর সোজা বাংলায় বলতে গেলে স্যার চিকন করা। জি জি, আর একটু হচ্ছে যদি সোজা বাংলা ছেড়ে একটু কঠিন বাংলা বলি তাহলে কি হবে, তাহলে বলতে পারবা? স্যার ওয়ার্ডটা ঠিক মতো স্যার মনে আমাদের একটা ড্রাফটিং জোন লাগবে। এর আগে হচ্ছে ড্রাফটিং জোনে কি কি থাকে তোমাদের কি মনে আছে কারো? ড্রাফটিং জোনে কি কি থাকে? ড্রাফটিং জোনে হচ্ছে মূলত টপ রোলার থাকবে, বটম রোলার থাকবে, এগুলো তো মনে আছে আমাদের? থাকবে, বটম রোলার থাকবে। বেসিক। জি, এবং হচ্ছে রোলার গুলি এরকম যে পিছনেরটার চাইতে মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার। আমি দুইটা কন্ডিশন বলেছিলাম। একটা কন্ডিশন হচ্ছে যে মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার হচ্ছে তোমার থাকবে, মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার থাকবে, এবং অবশ্যই পিছনের রোলারের চেয়ে সামনের রোলারের গতিটা কি হবে, বেশি হবে না কম হবে? বেশি হবে। জি, বেশি হবে। জি জি, পিছনের রোলারের চাইতে সামনের রোলারের গতি বেশি হবে। তো আমাদের এই রোভিং ফ্রেমে সাধারণত ড্রাফটিং জোন থাকে হচ্ছে 4/4 ড্রাফটিং জোন, অর্থাৎ টপ রোলার 4টা এবং হচ্ছে বটম রোলার 4টা। এই 4/4 ফরমেশনের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের এই রোভিং ফ্রেমে থাকবে। তো এখন দেখে আর এই কথা আরেকবার বলবেন? হ্যাঁ, এই যে আমরা বললাম না যে টপ রোলার থাকবে, বটম রোলার থাকবে, তো কয় জোড়া থাকবে? আমাদের রোভিং ফ্রেমের ক্ষেত্রে কমন প্র্যাকটিস হচ্ছে 4 জোড়া টপ রোলার, 4টা টপ রোলার, 4টা বটম রোলার, 4 জোড়া রোলার থাকবে আর কি। ওকে স্যার। এটাকে আমরা বলি 4/4। 4/4 মানে উপরেও 4টা, টপ রোলার 4টা, বটম রোলার 4টা। তো বোঝাই যাচ্ছে যে স্লাইভার ঢুকে যেহেতু রোভিং হয়ে বের হয়ে গেল, তার মানে এইটুকু জায়গার মধ্যেই ড্রাফট হচ্ছে, এইটুকু জায়গার মধ্যেই ড্রাফট হচ্ছে, এই ড্রাফট হচ্ছে, ড্রাফট হয়ে রোভিংটা বের হয়ে আসলো। রোভিংটা বের হয়ে আসার পরই আমরা তাকে এই রোভিং ববিন প্যাকেজের মধ্যে পেঁচায় ফেলি। এই যে রোভিং ববিন প্যাকেজ দেখা যাচ্ছে, রোভিং ববিন প্যাকেজের মধ্যে তাকে পেঁচায় ফেলি। এখন এই যে আমাদের ড্রাফটিং জোন, এখানে কিন্তু ড্রাফটিং জোনকে উপর থেকে দেখানো হচ্ছে টপ ভিউ, ঠিক আছে? যেমন এই যে টপ রোলার, এইখানে এটা একটা টপ রোলার ছোট্ট, এটা একটা টপ রোলার, এটা টপ রোলার, এটা টপ রোলার, আর বটম রোলার গুলো হচ্ছে, টপ রোলার গুলো কিন্তু রাবার কোটেড, এই যে ঘিয়া কালারের রাবার কোটেড টপ রোলার গুলো, এই জন্য তাদেরকে ঘিয়া কালার হিসেবে দেখানো হচ্ছে, এগুলো রাবারের কারণে, রাবার কোটেড তো এই জন্য। আর বটম রোলার গুলো হচ্ছে মেটালিক, এই যে যেগুলো চিকচিক করতেছে এগুলো মেটালিক বটম রোলার, এটা একটা বটম রোলার, এটা একটা বটম রোলার। বোঝা যাচ্ছে ভিডিওতে? জি স্যার। হ্যাঁ, এটা উপর থেকে দেখানো হচ্ছে ড্রাফটিং জোনের। পরে আমরা ল্যাব ক্লাসে হয়তো আর ইনশাল্লাহ যখন ক্লাসে যাব তখন আরো বিস্তারিত ভাবে দেখবো। আর যেমন এটা যে ড্রাফটিং জোন, এই ব্যাপারে কোনো সন্দেহ চলে যাবে যখন দেখো এই যে রোলার গুলির ভিতরে স্লাইভার ঢুকলো আর যখন বের হচ্ছে তখন চিকন হয়ে বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ড্রাফটিং জোন। এই যে স্লাইভারটা ঢুকলো, এই যে এটা হচ্ছে টপ রোলার, রাবার কোটেড রোলার, এটা উপরেরটা, আর বটম রোলার হচ্ছে নিচেরটা, ঠিক আছে? নিচেরটা এই যে এটা স্টিল রোলার, স্টেনলেস স্টিলের রোলার, নিচেরটা বটম রোলার, উপরেরটা টপ রোলার। এটাও আরেকটা, যে এটাও আরেকটা টপ রোলার, আর এটা হচ্ছে বটম রোলার নিচেরটা। রোভিং হয়ে চিকন একটা রোভিং হয়ে সে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ড্রাফটিং জোন আমরা বুঝলাম। এই ড্রাফটিং জোনটাই এখানে দেওয়া আছে, এখানে নাম্বার 3। এই ডায়াগ্রামটা আমাদের পরীক্ষায় আঁকতে হবে, তো যেহেতু এখানে 3তে যেটা দেখানো হয়েছে এটা যেহেতু একটু আঁকতে মুশকিল, তো তোমরা করবা কি এটাকে 4টা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। এরপরে ডায়াগ্রামে নাম্বার 4 নাই, তাই আমি এখানে আর 4 লিখি নাই। নাম্বার 5 হচ্ছে আনসাপোর্টেড লেংথ। এখন দেখে আসি আমরা আনসাপোর্টেড লেংথ কোনটাকে বলে। এই যে হচ্ছে ফ্রন্ট ড্রাফটিং রোলার থেকে রোভিংটা বের হয়ে আসলো, বের হয়ে এসে কোথায় যায় দেখি। এই রোলারটা রোভিংটা যখন সে বের হয়ে আসে, আচ্ছা এখানে খেয়াল করো, এই যে এটা হচ্ছে ড্রাফটিং জোন। এই রোলারগুলি ড্রাফটিং জোন থেকে রোভিংটা বের হয়ে আসে, রোভিংটা বের হয়ে এসে দেখো সে এক জায়গায়, দেখো ড্রাফটিং জোনটা বের হয়ে এসে সে কিন্তু এক জায়গায় ঢুকে পড়তেছে, দেখতেছো? এই যে যেমন রোভিং, এই একটা রোভিং পিছনে ঢুকে পড়তেছে, আর একটা রোভিং সামনে এসে কোথাও এক জায়গায় সে ঢুকে পড়লো, দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি কি বলতে চাচ্ছি? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে এইটুকু জায়গা, যেইটুকু জায়গায় সে একা একা, এই রোভিংটা যেমন এই জায়গায় সে ফ্রি, তার আশেপাশে কেউ নাই, আবার এই রোভিংটাও এই জায়গায় হচ্ছে
ফ্রি, তার আশেপাশে কেউ নাই। তো এইটুকু জায়গাকেই বলা হয় হচ্ছে আনসাপোর্টেড লেংথ। কারণ এই ড্রাফটিং জোনে কিন্তু রোভিংটাকে গাইড করার মতো অনেকেই ছিল, ড্রাফটিং রোলার ছিল, আরো কম্পোনেন্ট ছিল। আবার ড্রাফটিং জোন থেকে বের হয়ে একটু পরে সে আরেকটা কম্পোনেন্টের ভিতরে ঢুকে পড়ছে, সেটার নাম আমরা এখনো বলিনি। তো আরেকটা কম্পোনেন্টের ভিতরে সে হচ্ছে ঢুকে পড়ছে। তো এই অবস্থায় তার মানে সে কিন্তু আবারও গাইডের মধ্যে সাপোর্ট পাচ্ছে। কিন্তু বের হওয়ার আগ পর্যন্ত সে ড্রাফটিং জোনের সাপোর্টে ছিল, বের হওয়ার পরে সে আরেকটা কম্পোনেন্টের সাপোর্টে চলে যাচ্ছে। মাঝপথে এই যে ফাঁকা জায়গাটাতে তাকে কিন্তু সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। এই মাঝখানের জায়গাটুকুকেই বলা হয় হচ্ছে আনসাপোর্টেড লেংথ। বুঝতে পারলাম? আনসাপোর্টেড মানে সাপোর্ট ছাড়া, অর্থাৎ রোভিংটা সেখানে একা একা থাকবে। রোভিং কোথায় একা একা আছে? এই যে ড্রাফটিং জোন থেকে বের হওয়ার পরে হচ্ছে সে একা একা। যেমন ড্রাফটিং জোন থেকে বের হয়ে সে ঢুকে পড়লো এক জায়গায়, এখান থেকেও ড্রাফটিং জোন থেকে বের হয়ে আরেকটা কম্পোনেন্টের ভিতরে ঢুকে পড়লো, কিন্তু মাঝপথে সে একা। এই জন্য এইটুকু জায়গায় হচ্ছে আনসাপোর্টেড লেংথ, যেটুকু জায়গায় রোভিংটা একা। বোঝা? আচ্ছা, তো এই আনসাপোর্টেড লেংথ এই জায়গাটাতে আমরা এখন শেষ করি। আনসাপোর্টেড লেংথ পর্যন্ত আমরা এসেছিলাম। আমরা হচ্ছে অনলাইন লেকচার 7-এ আছি। তো আমার মনে হয় যেহেতু অনলাইন লেকচার 6 তো আমরা দেখেই ফেলেছি, 5-এ আসলে পুরোটাই ছিল হচ্ছে টেকনিক্যাল ডাটা এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন। তো আমার মনে হয় যে 5-6 আমাদের দেখার প্রয়োজন নাই। তো আমরা নতুন করে একটু কাজ বাড়ায় নিতে পারি। 7 তো প্রায় 20 মিনিটের মতো আমাদের দেখা হয়ে গেছে। তো 7, 8, 9, 10 আমার মনে হয় তোমরা এই চারটা দেখে আসো। শুক্র শনিবার আছে যেহেতু, 7, 8, 9, 10 এই চারটা তোমরা হচ্ছে দেখে আসো, ঠিক আছে? আরো ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে যদি কোনো হচ্ছে সমস্যা থাকে সেটা নিয়ে আমাকে জিজ্ঞেস করো, আমরা পরে আবার দেখবো। তো সে হয়তো তখন লেকচার 5টা দেখতে পারো। তো যদি সমস্যা না থাকে তোমরা হচ্ছে 7, 8, 9, 10 এই চারটা দেখে এসো। আমরা এই চারটা থেকে আমাকে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আগামী দিন আলোচনা করব, সমস্যা থাকলে আলোচনা করব অথবা সামনের দিকে আগায় যাব। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে Okay. আমরা এখানেই শেষ করি। অ্যাটেন্ডেন্স আমার মনে হয় অনেকে লিখে দিয়েছে, যাদের বাকি আছে লিখে দাও চ্যাট বক্সে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।